বুড়ো বাপকেও তুই ছাড়িসনি বলে আওয়ামী লীগের নেতাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিল। হাসিনাকে নিয়ে আবারও রিমান্ডে সাবেক আনিসুল সালমান। শাহজাহান নৌমন্ত্রী শাহজাহান খানের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস, আদালতে 4 জনকেই ফাঁসির রায়। হাসিনার নির্দেশে আয়নাঘরে আটকে রাখা হয় ইলিয়াস আলীকে, রিমান্ডে ইলিয়াস আলীর হত্যার রহস্য ফাঁস। গভীর রাতে সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে গ্রেপ্তার নিক্সন চৌধুরী। আজ রাতের সবচেয়ে চাঞ্চল্যকর এবং বিস্ময়কর সংবাদ, গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হচ্ছেন সরকার দলীয় সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী। ফরিদপুরে ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলা সহ পৌর এলাকায় গত কদিন ধরেই অভিযান চালানো হয়। মরণ ঘণ্টা বাজছে মা ছেলের। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই, আন্তর্জাতিক আদালতে বিচার। 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতার করতে সেনাপ্রধানকে হুঁশিয়ারি দিলেন খালেদা জিয়া। এবার রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন হাসিনার সাবেক মন্ত্রী দীপুমণি। ভয়াবহ হিট খবর, 24 ঘন্টার মধ্যে শিল্পী মমতাজের ফাঁসি কার্যকর। খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী বয়স 70কে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করা হয়েছে। শনিবার 14 জুন দুপুরে মহানগরীর ফুলবাড়ি গেট বাজারে সাধারণ জনতা গণধোলাই দিয়ে তাকে খানজাহান আলী থানায় সোপর্দ করে। পুলিশ ও স্থানীয়রা জানান, 5 আগস্টের পর বেগ লিয়াকত আলী গা ঢাকা দেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, যার মধ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন ব্যবসায়ী সহ স্থানীয় লোকজন। সম্প্রতি একটি মামলায় তিনি জেল খেটে জামিনে বের হয়েছেন। ফুলবাড়ি গেট বাজারে এলে লোকজন তাকে ঘিরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাটিতে বসা বেগ লিয়াকত আলীর জামার কালার ধরে আছেন এক ব্যক্তি। অন্যরা তাকে ঘিরে ধরে বিভিন্ন সময় স্থানীয়দের ওপর বেগ লিয়াকতের চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে গালাগাল করছেন। কয়েকজন তাকে শারীরিকভাবে আঘাত করেন। এ সময় মধ্যবয়স্ক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমার বুড়ো বাপকেও তুই ছাড়িসনি, তাকেও মারতে গেছিস। হাজারো মানুষের আর্তনাদের নাম আয়নাঘর। শেখ হাসিনা চলে যাওয়ার পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতোপূর্বে 3 জন বন্দী মুক্তি পেয়েছেন। তবে ডিবি পুলিশের রিমান্ডে আয়নাঘর নিয়ে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। ডিবির প্রশ্ন ছিল, 2013 সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন, তখন শাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কি ছিল? জবাবে তিনি বলেন, তৎকালীন আইজি, ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার। আমরা ফাঁকা গুলি করেছি, তবে সেখানে কোনো লোক মারা যায়নি। যদি লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জের লাশ পাওয়া গেল কেন? ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছে। নারায়ণগঞ্জের 7 খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ওই ঘটনায় সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের মেয়ের জামাই এমদাদ জড়িত। সেবেব মার্ডারের পর সেখানে আরও 2টি খুন হয়েছে। ওই 2টি খুন আপনি নিজে করেছেন। এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, কি বলেন, আমি এসবের কিছুই জানি না। প্রধানমন্ত্রীকে আমি বিভিন্ন সময় নানা বিষয়ে সতর্ক করেছি। তাকে প্রশ্ন করা হয়, বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন? ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন? ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন ছিল, ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও। তখন আপনি ওই সময় বললেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগেই শেষ করে দেওয়া হয়েছে। এ সময় জিয়া কোনো মন্তব্যই করেননি। গভীর রাতে সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে গ্রেপ্তার নিক্সন চৌধুরী। আজ রাতের সবচেয়ে চাঞ্চল্যকর এবং বিস্ময়কর সংবাদ, গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হচ্ছেন সরকার দলীয় সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী। দেশের রাজনীতিতে এক নতুন মোড় এনে দিল এই অভূতপূর্ব অভিযান। মাদারীপুরের শিবচরের দক্ষিণ কাঁঠালবাড়ি এলাকায়, যেখানে কিছুক্ষণ আগেই ঘটেছে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় ও ভয়ানক অভিযান। রাজ্যের 3:12 এলাকা ঘিরে ফেলে প্রায় 12টি সজোয়া যান এবং শতাধিক সশস্ত্র সেনা সদস্য, হেলিকপ্টার থেকেও নজরদারি চালানো হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। চোখের পলকে ঘিরে ফেলা হয় নিক্সন চৌধুরীর পারিবারিক বাসভবন। শব্দহীন অস্ত্র, নাইট ভিশন ক্যামেরা আর বিশেষ রেড টিমের সঙ্গেই অভিযান চলে। প্রায় 25 মিনিট তারপরে গ্রেফতার হন নিক্সন চৌধুরী, যিনি তখন ঘুমিয়েছিলেন বলে পরিবার দাবি করেছে। রাতের অন্ধকারে হঠাৎ করে দেখি গুলি নয়, কিন্তু হেলিকপ্টার আর ট্রাকের শব্দে ঘর কাঁপছে। পরে দেখি চারদিকে আলোয় আলোকিত। আমাদের তো মনে হচ্ছিল যুদ্ধ শুরু হয়ে গেছে। পরে শুনি নিক্সন চৌধুরী আর কাইসে নিক্সন চৌধুরী, যিনি এক সময় ছিলেন ক্ষমতাসীন দলের তরুণ নেতৃত্বের একজন মুখপাত্র,
তার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে চলছিল বিভিন্ন বিতর্কিত অভিযোগের তদন্ত। শোনা যাচ্ছিল মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা, অর্থ পাচার এবং একটি গোপন মিলিশিয়া বাহিনী গঠনের অভিযোগ। যদিও সরকারিভাবে কোনো অভিযোগ তখনও দায়ের হয়নি, তবে হঠাৎ করে এই গ্রেপ্তার, তাও সেনাবাহিনী দ্বারা প্রশ্ন তুলেছে দেশের রাজনৈতিক কাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থার অবস্থা নিয়ে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আনিসুজ্জামান বলেন, এটি নিঃসন্দেহে একটি বড় বার্তা। সেনাবাহিনী যদি এমনভাবে সরাসরি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে, তাহলে বুঝতে হবে রাষ্ট্রের অভ্যন্তরীণ শক্তির ভারসাম্যে বড়সড় পরিবর্তন এসেছে। মন্ত্রিপরিষদের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরাও বিস্মিত। এটি একটি টেকনিক্যাল অপারেশন ছিল, যার বিস্তারিত আমাদের পরে জানানো হয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা যদি হুমকির মুখে পড়ে, তাহলে এমন অভিযান যুক্তি বিরোধী দল জাতীয় মুক্তি ফ্রন্টের মহাসচিব মাহমুদুল হক এক বিবৃতিতে বলেন। নিক্সনের ঘনিষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ রশিদ বলেন, এটি সম্পূর্ণ বেআইনি। কোনো ওয়ারেন্ট ছাড়া, কোনো সতর্কতা ছাড়া একজন জনপ্রিয় নেতাকে গভীর রাতে এভাবে ধরে নিয়ে যাওয়া একটি প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমরা হাইকোর্টে রিট দায়ের করছি। তার স্ত্রী বলেন, তারা আমাদের কোনো কথা বলতে দেয়নি। আমি শুধু দেখেছি আমার স্বামীকে চোখে কালো কাপড় বেঁধে নিয়ে যাওয়া হলো। আমাদের জানানো হয়নি কেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তা ও সংবিধানের সুরক্ষার স্বার্থে একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের সময় কোনো সামরিক ব্যক্তি বা সদস্য আহত হয়নি। আটক ব্যক্তি বর্তমানে রাষ্ট্রীয় হেফাজতে রয়েছেন। সূত্র জানায়, তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং এখন অভ্যন্তরীণ জিজ্ঞাসাবাদ সেলে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হতে পারে। এই গ্রেপ্তার শুধু একটি ব্যক্তির নয়, এটি একটি দৃষ্টান্ত, একটি বার্তা। এমন এক সময় যখন দেশের রাজনীতি ঘোলাটে জল ছবির মতো, তখন এমন একটি অভিযান রাজনীতির জল আরও ঘোলা করলো নাকি পরিষ্কার করলো, সেটা এখন একটি কোটি টাকার প্রশ্ন। রাজধানী ঢাকায় আজ সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেশের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সাফ জানিয়ে দেন, আইন যেন আরেকবার থেমে না যায়। মমতাজকে ফাঁসিতে ঝোলাতে হবে। আগামীকাল সূর্যোদয়ের আগেই সামরিক কাঠামোতে রদবদল হবে। এই নাটকীয় ঘোষণার পর দেশের রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন চ্যানেল, এমনকি কফি শপেও আজকের আলোচনার কেন্দ্রবিন্দু সাবেক এমপি মমতাজের ভাগ্য এবং সেনাপ্রধানের পরবর্তী পদক্ষেপ। সাবেক সাংসদ মমতাজ বেগম এক সময়কার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চতুর্থ কৌশলী মুখ। দুর্নীতি, অর্থ পাচার এবং ২০২৩ সালের নভেম্বরে বোমা হামলায় মদতের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই রাজনীতিককে নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছে। যদিও মমতাজ নিজেকে নির্দোষ দাবি করে গেছেন, ট্রাইব্যুনালের মতে তিনি ছিলেন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের পৃষ্ঠপোষক এবং নির্দেশদাতা। তবে তার ফাঁসি বিলম্বিত হচ্ছিল। এক অদৃশ্য জটিলতায় সেনাবাহিনীর একটি অংশ তাকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচনা করে পুনর্বাসনের পক্ষে যুক্তি দিচ্ছিল। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা এখানেই যথেষ্ট রহস্যজনক বলে অভিযোগ উঠেছে। প্রধান উপদেষ্টা আজকের বক্তৃতায় বারবার উঠে এসেছে নিরপেক্ষ বিচার, সামরিক প্রভাবমুক্ত শাসন ব্যবস্থা এবং নতুন প্রজন্মের জন্য উদাহরণ করার কথা। তার ভাষায়, আমরা আর পেছনে ফিরতে পারি না। বিচার হয়েছে, রায় হয়েছে, এবার তার বাস্তবায়ন চাই। আমি সেনাপ্রধানকে সতর্ক করে দিচ্ছি, ২৪ ঘণ্টার মধ্যেই দায়িত্ব পালন করুন, নতুবা আপনাকেও আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতির শিখরে যদি কুঠোর না চালানো হয়, তাহলে এ জাতি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। প্রধান উপদেষ্টা হুঁশিয়ারির ঘণ্টাখানেক পর সেনা সদর দপ্তর থেকে একটি সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সংবিধানের প্রতি সম্পূর্ণ অনুগত এবং সরকার ঘোষিত নির্দেশনা যথাযথভাবে বিবেচনাধীন রয়েছে। এই বিবৃতি বিশ্লেষকদের মতে যথেষ্ট অস্পষ্ট এবং ইঙ্গিতপূর্ণ। কেউ কেউ বলছেন সেনাপ্রধান সময় নিচ্ছেন অভ্যন্তরীণ মতবিরোধ সামাল দিতে, আবার কেউ বলছেন একটি অঘোষিত শক্তি কেন্দ্রীয় সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করতে চাইছে। ফেসবুক, টুইটার ও ইউটিউব প্ল্যাটফর্মে দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ এই খবর নিয়ে আলোচনায় মেতেছে। অনেকে বলছেন এটা গণতন্ত্রের পরীক্ষা, আবার কেউ কেউ উদ্বেগ প্রকাশ করছেন এ যেন নতুন ধরনের সামরিক রাজনৈতিক সংঘাতের শুরু। জাতিসংঘের মুখপাত্র হেন্স মুলার আজ এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের বিচারিক কার্যক্রমের প্রতি আমরা গভীর নজর রাখি। মানবাধিকার এবং আইনের শাসন যেন ক্ষুণ্ণ না হয়, সেটাই আমাদের কাম্য। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইতিমধ্যেই ফাঁসির পরিবর্তে নতুন শুনানির আহ্বান জানিয়েছে।
তবে প্রধানমন্ত্রী পদে থাকা উপদেষ্টা পরিষদের নেতৃত্ব বলছে, বিচারের রায়কে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তারা আসলে অপরাধীদের রক্ষা করতে চায়। এই মুহূর্তে জাতি যেন দারুণ এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে সেনাপ্রধান যদি প্রধান উপদেষ্টার নির্দেশ অমান্য করেন তবে কি হবে, কিভাবে প্রতিক্রিয়া জানাবে সরকার। গভীর রাতে এক সূত্রে জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। গোপনে ফাঁসি কার্যকরের প্রস্তুতি চলছে বলেও গুঞ্জন। মমতা ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূস, এই তিন নাম এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত অধ্যায়কে চিনবে বিচার না ব্যতিক্রম। আগামী ভোরের আলো হয়তো নিয়ে আসবে এক নতুন ইতিহাস অথবা ছড়িয়ে দেবে অস্থিরতার দাবানল। বাংলাদেশের রাজনীতিতে আজ যেন এক অজানা ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে দীর্ঘ নীরবতা ভেঙে আজ যুগান্তকারী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতার করতে হবে, তা না হলে জনগণ নিজেই সিদ্ধান্ত নেবে রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ন্ত্রণে কে থাকবে আর কে থাকবে না। বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ভিড়ে ঠাঁই ছিল না। রাত 8:30টার দিকে যখন বেগম খালেদা জিয়া হুইল চেয়ারে চেপে সংবাদ সম্মেলন কক্ষে প্রবেশ করেন তখন উপস্থিত সাংবাদিক ও দলের নেতাকর্মীদের মধ্যে থমথমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার চোখে ছিল আগুনের মতো, দুটি কণ্ঠে ছিল দৃঢ়তা। বক্তব্যের শুরুতে বেগম জিয়া বলেন, আজ থেকে 15 বছর আগে যেভাবে 111 ছায়া এনে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, আজ আবার সেই ষড়যন্ত্র নতুন করে জেগে উঠেছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ একজন প্রতারণার প্রতীক। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ লুটপাট, বেআইনি জমি অধিগ্রহণ এবং সামরিক গোয়েন্দা নেটওয়ার্ককে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের গুম করার অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, এই মানুষটি রাষ্ট্রপতি হয়ে কি পরিমাণ ক্ষমতার অপব্যবহার করেছেন তার প্রমাণ আজ প্রতিটি গুম হওয়া পরিবারের কান্নায় মিশে আছে। আর আজ যখন জনগণ জেগে উঠেছে তখন তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাপ্রধানের পেছনে আশ্রয় নিচ্ছেন। এটা চলতে দেয়া যায় না। বেগম জিয়ার সরাসরি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেন, ওয়াকারুজ্জামান সাহেব, আপনার প্রতি এখন আমাদের বিশ্বাস আছে যে আপনি একটি নিরপেক্ষ এবং দেশপ্রেমিক অবস্থানে আছেন। কিন্তু যদি আগামী 24 ঘন্টার মধ্যে আব্দুল হামিদকে গ্রেফতার করে সামরিক আদালতের আওতায় না আনা হয় তাহলে আপনাকে দায় নিতে হবে যা ঘটবে তার জন্য। এই ঘোষণার পর উপস্থিত বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়া জিন্দাবাদ, গণতন্ত্র চাই স্লোগানে মুখরিত করে তোলে পুরো হলরুম। দলের পক্ষ থেকে প্রকাশিত 112 পৃষ্ঠা ব্ল্যাক ফাইল অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ 2013 থেকে 2023 সাল পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমতা ব্যবহার করে অন্তত 43টি গোপন সামরিক ফাইল চীন ও ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছে। তার পরিবারের নামে কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সিলেট জেলায় প্রায় 1700 এবং 20 কোটি সম্পত্তি কেনা হয়েছে, যার সিংহভাগ অবৈধ। 2018 সালে নির্বাচনের আগে সেনাবাহিনী ও প্রশাসনের মধ্যে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে নির্বাচনী ফলাফল পাল্টানোর নির্দেশ দেন। বিএনপির দাবি, এই তথ্য প্রমাণ সহ ব্ল্যাক ফাইল ইতিমধ্যে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং আইসিসিতে পাঠানো হয়েছে। বেগম জিয়ার হুঁশিয়ারি পরপরই সেনা সদর দপ্তর থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, সাবেক রাষ্ট্রপতি সংক্রান্ত অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেনাবাহিনীর সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছে। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো গ্রেফতারের নির্দেশ আসেনি বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই বিবৃতি দীপু মনির মুখোশ উন্মোচন। তিনি ছিলেন শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী, দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও। ডাক্তার দীপু মনির চলনীয় পোশাকে ছিল না আভিজাত্যের ছাপ। কথা বলেন গুছিয়ে, মুখে লেগে থাকতো হাসি, কিন্তু এর আড়ালে গড়ে তুলেছিলেন ঘুষ, দুর্নীতি, লুটপাটের সাম্রাজ্য। 2018 সালে দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। চেয়ারে বসেই রীতিমতো শিক্ষা ব্যবস্থা ধ্বংসের খেলায় মেতে ওঠেন, গড়ে তোলেন ঘুষ দুর্নীতির হাট। অবৈধভাবে ব্যাগে পুরেছেন কোটি কোটি টাকা। দুর্নীতির জাল বিছিয়েছিলেন শিক্ষার প্রতিটি স্তরে। দুর্নীতির সাম্রাজ্য চালাতেন নিজ এলাকায়। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গ্রেপ্তারের পর 2 দফা রিমান্ডে নেওয়া হয় তাকে। আইনত নোটগাইড বিক্রি বন্ধ ছিল, কিন্তু আইনের ফাঁক গলিয়ে সহযোগী বই হিসেবে প্রচলিত ছিল গাইড বই। নোট গাইডের বিপক্ষে ব্যাপক কথা বললেও তিনি নিজেই বখরা নিতেন এসব সংগঠন থেকে। এই সংগঠনের এক নেতা বলেন, আমাদের বাৎসরিক চুক্তি ছিল 100 কোটি টাকা, বছরে 4 বার 25 কোটি করে দিতে হতো। এছাড়াও বিভিন্ন উপলক্ষের দিনেও পাঠাতে হতো টাকা। তিনি শুধু যে গাইড বই প্রকাশনী থেকে নিতেন তা নয়, ঘুষ নিতেন কোচিং সেন্টারগুলো থেকেও।
পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা যে সারা জীবন ভারতের পাচেটে ক্ষমতায় থেকেছে, আজকে তার আরেকটা প্রমাণ দেব। মাত্র ৮ জন বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয় ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে। কিন্তু তাদের এই বীরত্বের পরও তৎকালীন বিডিআর মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা। বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া বড়াইবাড়ি গ্রামটিতে কি হয়েছিল ২০০১ সালের ১৮ এপ্রিল। যুদ্ধ বড়াইবাড়িতে হলেও ঘটনার শুরু সিলেটের পাদুয়া থেকে। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সিলেটের পাদুয়াতে বাংলাদেশ সীমান্তের ভেতরে দীর্ঘদিন অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ। তবে এ নিয়ে দুদেশের সীমান্ত বাহিনীর মধ্যে কোনো উত্তেজনা ছিল না। ২০০১ সালে বিএসএফ পাশের আরেকটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের ওপর দিয়ে। এমন অবস্থায় বিডিআরও একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে। বিডিআর সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি। উল্টো বিডিআর অপারেশন ক্যাম্পে ৬ রাউন্ড গুলি করে। জবাবে বিএসএফ এর ক্যাম্পটি চারদিক থেকে ঘিরে ফেলে বিডিআর এবং ৭০ জন বিএসএফ সদস্য নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায়। প্রতিবেদনে আরও উঠে আসে যে, লজ্জাজনক এই ঘটনার প্রতিশোধ নিতে পরিকল্পনা শুরু করে বিএসএফ এবং কুড়িগ্রামের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের প্রস্তুতি নেয়। ২০০১ সালের ১৮ এপ্রিল ভোররাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছিলেন। এমন সময় তারা দেখেন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ধান ক্ষেতের ওপর দিয়ে হেঁটে আসছে কয়েকশো সেনা। তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায় কৃষকদের কাছে। কৃষকদের একজন সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদের ভুল ঠিকানা দেয় এবং বিএসএফ সেদিকে রওনা হয়। সাইফুল ইসলাম বলেন, বিএসএফকে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র ৮ জন বিডিআর সদস্য। তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন। কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারের প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। তিনিও অস্ত্র হাতে নেন বিডিআর সদস্যদের সাথে। এরপর অপেক্ষা স্থানীয় বেশ কিছু বাসিন্দা বিবিসিতে দেয়া সাক্ষাৎকারে বলেন, বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে আবার গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায়। সাথে সাথে তারা ক্যাম্প লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। কিছুক্ষণ গুলি ছোড়ার পর তারা ভাবেন হয়তো বিডিআর সদস্যরা ভয়ে ক্যাম্প ফাঁকা রেখে পালিয়ে গেছেন। এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গুলি করা শুরু করেন ৮ জন বিডিআর সদস্য। বিএসএফ সেফ মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তারা দিকবিদিক শূন্য হয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে এবং পিছিয়ে যায়। ১৮ এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি। দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবার চলতে থাকে গুলি। সদর দপ্তরে খবর পৌঁছলে ময়মনসিংহ ও জামালপুর থেকেও বিডিআর সদস্যরা বড়াইবাড়ি এসে পৌঁছান। ১৮ এপ্রিল সারাদিন সারারাত এবং ১৯ এপ্রিল সারারাত গোলাগুলি চলে। এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। এই যুদ্ধে ২ জন বিডিআর সদস্য মৃত্যুবরণ করেন আর বাংলাদেশ সীমান্তের ভেতর ধান খেতে ১৬ জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা বলেন, বিএসএফ এর অন্তত ১৭০ জন সদস্য নিহত হয়। বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় ১৬টি দেহ। কিন্তু প্রকৃত হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কিছুদিন পর পতাকা বৈঠক করে সে মৃতদেহগুলো ফেরত দিতে চাইলেও সেগুলো নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ। কিন্তু পরবর্তীতে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়। ২০০১ সালের ৭ই মে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে এই ঘটনায় তীব্র ক্ষোভ জানায় ভারত। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন যে এই ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটাবে না বলেও জানান। শুনতে অবাক লাগলেও হাসিনা সরকার তৎকালীন বিডিআর মহাপরিচালক অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেয় এবং পরবর্তীতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। মানবতার মুখোশ পরে যুক্তরাজ্যে রাজনীতি করে যাচ্ছেন শেখ হাসিনার স্নেহধন্য টিউলিপ সিদ্দিক। এমন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ব্রিটিশ সরকারের এই সিটি মিনিস্টার। অথচ তার একটি ফোন কলই যথেষ্ট হতে পারত বাংলাদেশে গুম হয়ে যাওয়া এক ব্যক্তির মুক্তির জন্য। সুযোগ থাকার পরেও তিনি সেই চেষ্টা করেননি। ২০১৬ সালের ৯ অগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ৮ বছর গুম থাকার পর বহুল আলোচিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ৪০ বছর বয়স্ক কাশেম। আহমদ বিন কাশেমের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, মামলাও ছিল না। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাবাকে আইনি সহায়তা দেয়া ছাড়া তাকে গুম করার দৃশ্যমান আর কোনো কারণ ছিল না। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে এই বিন কাশেম আয়নাঘরের অভিজ্ঞতা জানিয়েছেন। পরিবার তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে সে কথাও জানিয়েছেন। সেই সূত্র ধরে উঠে এসেছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গ। গুম হয়ে যাওয়া কাশেমকে উদ্ধারে এই সময় তার পরিবার যোগাযোগ করেছিল যুক্তরাজ্যের রাজনীতিতে প্রভাবশালী টিউলিপ সিদ্দিকের সাথে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে, টিউলিপ সিদ্দিক জোরপূর্বক গুমের বিষয়ে অবহিত হওয়ার পরেও আদর্শিক কারণে যুক্তরাজ্যের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সদস্য আহমেদ বিন কাশেমকে সাহায্য করার কোনো চেষ্টা করেননি। তার আইনজীবীরা বলেন, টিউলিপ সিদ্দিক তার ব্যক্তিগত কানেকশন ব্যবহার করে তাকে বন্দি দশা থেকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি।
মানবাধিকার ইস্যুতে সবসময় সরব দেখা গেলেও খালা শেখ হাসিনা সরকারের গুম-খুনের ব্যাপারে তিনি বরাবরই ছিলেন নিশ্চুপ। অথচ 2015 সালে হ্যাম্পস্টেডে এমপি নির্বাচিত হওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেছিলেন শেখ নির্বাচন ছিল এটি। এর আগে 2014 সালের এবং 2024 সালের নির্বাচন নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। 2018 সালের নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তৎকালীন সিইসি KM নুরুল হুদার নেতৃত্বাধীন ওই নির্বাচন কমিশন ভোটের দিন সারা দেশে সব ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভোটের আগের রাত থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এসেছিল বিভিন্ন গণমাধ্যমে। ওই নির্বাচনে বিএনপি এবং তাদের জোট জাতীয় ঐক্য ফ্রন্টের বেশ কিছু প্রার্থী ভোটের আগের রাতেই ভোট কেন্দ্র নিয়ে সংবাদ মাধ্যমের কাছে নানা অভিযোগ তুলে ধরার চেষ্টা করেছিলেন। তাদের অভিযোগ ছিল রাতে বিভিন্ন কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের জোটের প্রার্থীর সমর্থকেরা ব্যালট পেপারে সিল মেরেছে। ভোট শুরুর আগের মুহূর্তে বন্দর নগরী চট্টগ্রামের একটি কেন্দ্রে বিবিসি বাংলার সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে ব্যালট ভর্তি বাক্স। ঢাকার কেন্দ্রগুলোতে বাইরে ভোটারদের উপস্থিতি ছিল সকাল থেকেই। অনেক কেন্দ্রের বাইরের পরিবেশ দেখে ভেতরের অবস্থা বোঝার উপায় ছিল না। ভোট শুরুর ঘণ্টাখানেক পর থেকে অনেক কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগ বা তাদের জোটের প্রার্থীর সমর্থকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেখা যায়। আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জোট সঙ্গীরা 288টি আসন পায়, আর বিএনপি এবং জাতীয় ঐক্য ফ্রন্ট পায় মাত্র 7টি, বাকি 3টি আসন পায় অন্যান্যরা। ভোট শেষে কিছু ফলাফল আসার পর দেখা যায় যে ক্ষমতাসীনরা বিপুল ভোটে এগিয়ে যাচ্ছেন। এই ধারার প্রেক্ষাপটে 30 ডিসেম্বরই সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন এবং ফলাফল প্রত্যাখ্যান করে। সিইসি হিসেবে দায়িত্ব থেকে অবসর নেওয়ার পর ঢাকার উত্তরার 5 নম্বর সেক্টরের একটি বাসায় থাকতেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। 2. এবার ধরা খেল শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান। অন্তত 16টি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প, যে সাম্রাজ্য চলতে একটি পরিবারের ইচ্ছায়। এবার ধরা খেল শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান। অন্তত 16টি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প, যে সাম্রাজ্য চলতে একটি পরিবারের ইচ্ছায়। ওসমান পরিবার তাদের হুকুম বাস্তবায়নে ছিল। পাইক পেয়াদা আর জনতাকে মনে করত কেনা গোলাম। তবে পতন হয়েছে, সে সাম্রাজ্যের পালিয়ে গেছে। পুরো পরিবার নাসিম ওসমান, সেলিম ওসমান, শামীম ওসমানদের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠে আজমেরী ওসমান এবং অয়ন ওসমান। নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিষয়। ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরী ওসমান। অন্তত 16টি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহরে দাবি বেড়াতেন তিনি। শহরে দাপিয়ে বেড়াতেন তিনি। এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলাও নেওয়া হতো না। বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আলাকার্ড রোড এর টর্চার সেল বানিয়ে চালিয়ে আছেন নানা অত্যাচার নিপীড়ন। তার খুনের শুরু হয় 1998 সালে নগরীর চাষারা বালুরমাঠ এলাকায় বাড়ির কেয়ারটেকার নুরুন নবীর মাধ্যমে। অভিযোগ, তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয়। আজমেরী তাকে খুন করেন। পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি। 2000 সালের 19 নভেম্বর নগরীর ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনে আজমেরী ওসমান কপালে পিস্তল ঠেক করেন তারই এক সময়ের বন্ধু আলমগীরকে। 2009 সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে মেরে 14 টুকরো করার অভিযোগ আজমেরীর বিরুদ্ধে। 2010 সালের 18 এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ 2011 সালের অবৈধ অস্ত্র ও মাদক পরিবহনে রাজি না হয়ে আজমেরী বাহিনী খুন করে অটোচালক জামালকে। ওই বছরের মে মাসের শুরুতে ইসলাম আজমেরী ইসলাম এবং মে মাসের শেষে অজ্ঞাত পরিচয় 2 যুবককে 2013 সালের 29 জানুয়ারি টানবাজারের রং সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা, 2012 সালের 15 জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয়। পরদিনই সংস্কৃতি কর্মীর দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয়। খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার 3 দিন পর হত্যায় জড়িত হামিমকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিষ পান করে